তো আজকে আমার এই ভোকেশনাল ছাত্রছাত্রীদের জন্য আমি যে অনলাইন ক্লাসটা নিয়ে এসেছি ভিডিও, একটি কবিতা দি আউল। প্রথমবারের সেমিস্টারে তোমরা জানো 3টে কবিতা এবং একটি রয়েছে নাটক রয়েছে, ড্রামা, সেটা পড়তে হবে। যাই হোক, আজকের নিবেদন দি আউল, এডওয়ার্ড থমাসের লেখা। তাহলে দি আউল কবিতাতে আমরা দেখছি এখানে একটা পেঁচার কান্না কবিকে অনেক কিছু থেকে বঞ্চিত করবে, সেটা আমরা পরপর কবিতার মাধ্যমে জানতে পারবো। তাহলে প্রথম লাইনে দেখো, ডাউন হিল আই কেম। কবি বলছেন যে আমি এখানে একটা পাহাড়ি ঢালু বেয়ে নিচে নেমে এলাম। হাংরি, অ্যাকচুয়ালি কিন্তু কবি যুদ্ধক্ষেত্র থেকে এখানে পালিয়ে এসেছে, তাই ওই যে পাহাড় টপকে আসছে, পাহাড়ি ঢালু বেয়ে নামলাম। হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। অ্যান্ড ইয়েট নট স্টার, তবু আমি কিন্তু অনাহারে থাকিনি। তো ক্ষুধার্ত থাকা আর অনাহারে থাকা দুটোর মধ্যে কী তফাৎ? আমরা যখন নির্দিষ্ট সময়ের ব্যবধানে না খাওয়া দাওয়া করবো তখন আমাদের খিদে লাগে, কিন্তু দিনের পর দিন আমরা যদি না খেয়ে থাকি তখন সেটাকে বলা হয় যে অনাহারে থাকা। ওই জন্য বলছেন তিনি যে ক্ষুধার্ত, কিন্তু তিনি অনাহারে থাকেননি। কোল্ড, তিনি বলছেন যে আমি খুব ঠান্ডার মধ্যে, আবহাওয়ার মধ্যে ছিলাম। ইয়েট, তবুও, হ্যাড হিট উইথিন মি, আমার দেহের মধ্যে যথেষ্ট উত্তাপ ছিল। দ্যাট ওয়াজ প্রুফ, যেটা মানে প্রতিহত করছিল এগেনস্ট দ্য নর্থ উইন্ড, উত্তরে হাওয়াকে। টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। ইয়েট, তবুও, সো দ্যাট, সুতরাং, রেস্ট হ্যাড সিমড, বিশ্রাম করাটাই মনে হচ্ছিল, দ্য সুইটেস্ট থিং আন্ডার এ রুফ, একটি ছাদের তলায় বিশ্রাম করাটা তাই আমার কাছে মনে হচ্ছিল সব থেকে মধুর জিনিস। তাহলে এই 4টা লাইনে আমরা কি দেখলাম? যে কবি পাহাড়ি ঢালু বেয়ে নেবে নিজের কন্ডিশনটাকে তিনি বলছেন যে তার এই অবস্থাটা কি। প্রথমত তিনি খুবই ক্ষুধার্ত ছিলেন কিন্তু অনাহারে ছিলেন না। দ্বিতীয়ত তিনি বলছেন যে তিনি ঠান্ডার মধ্যে ছিলেন বটে, কিন্তু তার মধ্যে যথেষ্ট উত্তরে বাতাস ছিল। আর তৃতীয়ত তিনি এতই ক্লান্ত ছিলেন যে বিশ্রামটা তার কাছে খুবই শান্তিপূর্ণ মনে হয়েছিল। তারপরে দ্বিতীয় স্ট্যান্ডাতে দেখো, দেন অ্যাট ইন, তারপর সরাইখানাতে, আই হ্যাড ফুড, ফায়ার, রেস্ট, আমি পেয়েছিলাম খাবার, আগুন এবং রেস্ট মানে বিশ্রাম। নোয়িং হাউ হাংরি, কোল্ড অ্যান্ড টায়ার্ড ওয়াজ আই, আমি খুব ভালো করেই জানতাম আমি কতই ক্ষুধার্ত, কত ঠান্ডার মধ্যে রয়েছি এবং কতটা আমি ক্লান্ত। অল অফ দ্য নাইট ওয়াজ কোয়াইট ব্যারেড আউট এক্সেপ্ট অ্যান আউলস ক্রাই, কিন্তু এই রাতের সব কিছুই যেন আমার কাছ থেকে ওখানে থেকে চলে গিয়েছিল একমাত্র একটি পেঁচার কান্না ছাড়া। এ মোস্ট মেলানকলিক ক্রাই, একটা খুব সব থেকে বিষাদের একটা কান্না। সেকেন্ড আউট লং, দীর্ঘ সময় ধরে যেন কাঁপা কাঁপা স্বরে কান্নাটা আসছিল। অ্যান্ড ক্লিয়ার, এবং স্পষ্ট করে আসছিল আপন দ্য হিল, ওই পর্বত থেকে। নো মেরি নোট, এটা কোনো আনন্দের সুর ছিল না। নর কজ অফ মেরিমেন্ট, থাকবার কোনো আনন্দের সুর থাকবারও কারণ ছিল না। বাট ওয়ান টেলিং মি প্লেন, কিন্তু এটা এমন একটা জিনিস ছিল যেটা আমাকে স্পষ্ট বলে দিচ্ছিল, পরিষ্কার বলে দিচ্ছিল, হোয়াট আই এসকেপ, আমি যেটা এড়িয়ে আসতে পেরেছি, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে আমি পালিয়ে প্রাণ বাঁচাতে পেরেছি। অ্যান্ড আদার্স কুড নট, এবং অন্যান্যরা পারেনি, আমার সেই সৈনিক বন্ধুরা পারেনি। দ্যাট নাইট, সেই রাত্রিতে, অ্যাজ ইন আই ওয়েন্ট, আমি যখন পৌঁছলাম বা যখন প্রবেশ করলাম সেই সরাইখানায় ভেতরে বা পান্থশালার ভেতর। অ্যান্ড সল্টেড ওয়াজ মাই ফুড, এবং আমার খাবার সব যেন লবণাক্ত হয়ে গেল, স্বাদহীন হয়ে গেল। অ্যান্ড রিপোজ, এবং আমার বিশ্রামটা সল্টেড অ্যান্ড সবার লবণাক্ত, স্বাদহীন হয়ে গিয়েছিল টু বাই দ্য বার্ডস ভয়েস, এই পেঁচার অর্থাৎ পাখির এই কণ্ঠস্বরের দ্বারা, গানের দ্বারা। স্পিকিং ফর অল, যে পাখিটা সবার কথা বলছে। হু লে আন্ডার দ্য স্টার্স, যারা ওই নক্ষত্রের নিচে অর্থাৎ খোলা আকাশের নিচে যারা শুয়ে রয়েছে, বিশ্রাম করছে। সোলজার, সেই সৈনিকরা। অ্যান্ড পোর, এবং গরিব মানুষরা। আনএবল টু রিজয়েস, যারা জীবনটাকে এতটুকু উপভোগ করতে ব্যর্থ, মোটেই তারা উপভোগ করতে পারে না। এইভাবে কবি একটি পেঁচার কান্নাকে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এখানে আমরা পেঁচার কান্নাকে কিন্তু আমরা অমঙ্গল ভাবলেও কবির কাছে একটা রিমাইন্ডার, কবি পেঁচার কান্নাটা শোনার পর থেকেই তার সৈনিক কমরেড বন্ধুদের কথা ভাবছেন, মনে করছেন, আর গরিব মানুষদের কথা মনে করছেন। তো এখান থেকে আমি পরবর্তী সময়ে এমসিকিউ অবশ্যই আলোচনা করব প্রথম সেমিস্টারের জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।